জনগণকে দেয়া প্রতিশ্রুতি চাইলেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকার বাস্তবায়ন করতে পারে, তা প্রথম ৩ মাসেই করে দেখাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ক্ষমতা গ্রহণের ৩ মাসে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খননের মতো পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের পথে সরকার এগিয়ে যাচ্ছে বলে মনে করেন দলটির নেতারা। জনগণের স্বার্থে নেয়া পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত সরকারের দূরদর্শিতার পরিচায়ক বলেও মত তাদের। সরকারের ৩ মাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতির কথা জানাচ্ছেন জাহিদ রহমান। রুশে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর ক্ষমতায় আসে বিএনপি। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি দৃশ্যমান হয় শপথ নেওয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি চালু, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা প্রদান, খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড আর কৃষক কার্ড বিতরণকে সরকারের সফলতা হিসেবে দেখছে বিএনপি। ফ্যাসিবাদী সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মেরামত, বিনিয়োগ বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনআস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। প্রতিবেশী দেশ ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন ও বিদেশে শ্রমবাজার চালুর উদ্যোগ কূটনৈতিক সাফল্য মনে করেন বিএনপির নীতি নির্ধারকগণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি যদি যেভাবে কাজ করছেন এটা যদি অব্যাহত রাখতে পারেন, নিঃসন্দেহ তার এই কর্মতৎপরতার মধ্যে দিয়েই তিনি প্রমাণ করবেন যে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার কত দ্রুততার সাথে কাজ করতে পারে, তেমনি ডেভেলপমেন্টের কাজও এগিয়ে নিয়ে যেতে পেরেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট এবং দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুতে হোঁচট খায় সরকার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সাথে তর্ক বিতর্কে উত্তপ্ত হয়েছে সংসদ। আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী উনি বলেছেন বাংলাদেশে যে কোনো সংকট, যে কোনো অচল অবস্থা, ক্রাইসিস, সব কিছু সমাধানের কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদ। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নিয়োগ এবং সিটি কর্পোরেশন জেলা প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব দেওয়ায় কিছুটা সমালোচনার মুখে পড়ে সরকারি সিদ্ধান্ত। সরকারের কৃষি ঋণ এবং শ্রমিকদের পক্ষ অবলম্বন করা বৃহৎ জনগোষ্ঠীকে স্পর্শ করেছে, তাদের যে ভালোবাসা এবং সরকারের যে দৃষ্টান্ত বা লক্ষ্য ব্যাখ্যা করত। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকার এগোচ্ছে, এটা মানুষ মনে করে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি তেল, গ্যাস সরবরাহ ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন চাহিদা পূরণের মাধ্যমে ৫ বছরের পথযাত্রায় সরকার সফল হবে বলে আশা বিএনপি নেতাদের। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহায় পশু কুরবানির সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারি ও কৃষকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজাকরণ করায় ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় এই অঞ্চলের গরুর চাহিদাও অনেক বেশি। এবার কয়েকটি খামার থেকে কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কোরবানির গরু। এই পদ্ধতিতে ক্রয়ে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন তা জনপ্রিয় হচ্ছে। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার পাঠানো রিপোর্ট। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নরসিংদী জেলা জুড়ে কোরবানির পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। ঈদ ঘনিয়ে আসায় পশুর যত্নে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। লাভের আশায় পারিবারিকভাবেও অনেক কৃষক কোরবানির পশু লালন পালন করছেন। খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, দেশাল, ফ্রিজিয়ান, ক্রস, ব্রাহ্মা সহ কয়েক জাতের গরু লালন পালন করা হচ্ছে। এবার জেলার হাম্বা ফার্ম সহ কয়েকটি খামারে ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির গরু। আমাদের গরুগুলি সুস্থ সবল, হৃষ্টপুষ্ট এবং কোনো প্রকার ক্ষতিকর মেডিসিন আমরা গরুকে ইউজ করি না। আমরা 50% মতো গরু বুকিং হয়ে গেছে, আশা করি বাকি গরুগুলো আমাদের বুকিং হয়ে যাবে। সকাল বিকাল কাঁচা ঘাস খাওয়া হয়, একবার সকাল 9টার দিকে কাঁচা ঘাস খাওয়ানো হয়, আবার বিকাল 4টার দিকে কাঁচা ঘাস খাওয়ানো হয়। দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় গরুগুলো দেখতেও হচ্ছে আকর্ষণীয়, তাই নরসিংদী সহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের ক্রেতারা ভিড় জমাচ্ছেন খামারগুলোতে। আমি 8টা গরু আর 2টা ভেড়া এখান থেকে কিনেছি। এখানকার কোয়ালিটি খুব ভালো। জেলার প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা তাদেরকে খোঁজখবর নেই, যাতে যদি কোথাও কেউ
ক্ষতিকর হরমোন স্টেরয়েড দিয়ে যেন তারা গরু মোটা না করতে পারে, সে লক্ষ্যে আমরা সবসময় কাজ করে থাকি। এবছর নরসিংদীর 6টি উপজেলায় কোরবানির জন্য 85,000-এর বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা 78,645টি। অতিরিক্ত প্রায় 7,000 পশু পার্শ্ববর্তী জেলার চাহিদা মেটাতে সরবরাহ করা হবে। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দহুরি গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মিজানুর রহমান সিনহা গতকাল ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে 82 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। হামে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের। আর স্বাস্থ্যমন্ত্রী সরদার মাহমুদ সাখাওয়াত হোসেন বলেন, পুষ্টিহীনতা ও আক্রান্তদের সঠিক আইসোলেশন করতে না পারা মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। আপাতত 10 জেলায় 10টি আইসিইউ সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সারা দেশে হামের মৃত্যু ছাড়িয়েছে 450 আর আক্রান্ত প্রায় 60,000। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা। এ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সেমিনারে উঠে আসে বর্তমান হাম পরিস্থিতির চিত্র। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর অন্যতম কারণ পুষ্টিহীনতা ও আক্রান্তদের সঠিক আইসোলেশন করতে না পারা। পুষ্টির অভাব একটা বিশাল কারণ। এই হাম থেকে ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়াতে চলে যাচ্ছে, নিউমোনিয়া হচ্ছে। 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের ব্রেস্ট ফিডিংয়ে যেটা পায় ওইটা দিয়ে ইমিউনিটি চলে। তাইলে এখন 6 মাস থেকে 9 মাসের এত বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা কেন হাম হচ্ছে? শাল দুধ খাওয়ায় না। বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, যেই গ্রোথটা আল্লাহ প্রদত্ত, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়েকদিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সেই জিনিসটাই কিন্তু আমাদের দেশের বাচ্চারা এখন পাচ্ছে না। বহুবিধ সমস্যার ভিতরে এই হাম আমাদেরকে জর্জরিত করেছে। এবার হামসহ যে কোনো সংক্রামক রোগ নির্মূলে চিকিৎসার চেয়ে প্রতিরোধের উপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকদের দক্ষতার উন্নয়নে 28 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। পুরো রাজবাড়ীতে জেলা প্রশাসন ও বিআরটিএফ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস ডুবির ঘটনা স্মরণ করে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটে আধুনিকায়ন, ফিটনেসবিহীন যানবাহন বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। জনগণকে এখনো নিরাপদ নৌযাত্রা, সড়ক যাত্রা অথবা রেল যাত্রা যাই বলেন না কেন নিশ্চিত করতে পারিনি। আমাদেরকে কাজ করতে হবে, কাজ চলমান আছে। সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি বিশ্বাস করুন প্রায় 2800 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ। বসত ভিটা হারিয়ে অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে রয়েছে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা বসতবাড়ি মেঘনার পেটে চলে যাচ্ছে। দেখো যেন কিছুই করার নেই হতভাগা মানুষগুলোর।
মেঘনার এমন আগ্রাসী রূপ দেখেনি নোয়াখালীর হাতিয়াবাসী। উপজেলার হর্নি, নলচিরা, শুকচর ও সোনাদিয়া ইউনিয়নের ঘরবাড়ি, ফসলের জমি সহ বিস্তীর্ণ জনপদ চলে যাচ্ছে নদীর গর্ভে। স্থানীয়দের অভিযোগ, ভাঙনের তীব্রতা এতটাই যে প্রতিদিন গড়ে আধা কিলোমিটার এলাকা নদীর পেটে চলে যাচ্ছে। 2-3টা চর ছিল, ক্যারিং চর, চরবাসার, জনতা বাজার, কয়েকটা বাজার ছিল অবশ্যই, ওইগুলা ভেঙে পর্যন্ত আসছে। কেউ আমাদের নদী ভাঙ্গা রোধ করতে পারে নাই। 2 ভাগ দোকান নদীতে চলে গেছে, আর অল্পটুকু দোকান আছে, ওই দোকানগুলা ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। সব নদীতে বিলীন হয়ে গেছে। আমি এই জায়গা ছিলাম, এখন আমি এই জায়গাতে নেই, এখন আসি দেখার জন্য। এদিকে রোববার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দ্রুত ভাঙন রোধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। মেঘনা নদীর ভাঙন আমরা সরজমিনে প্রত্যক্ষ করলাম, আমরা ইমার্জেন্সি কাজ শুরু করব সেই নির্দেশনা দিয়েছি। এবং আপনারা জানেন যে এই নদীর অপর প্রান্তে সেখানে উড়িচ্চর, তারপরে স্বর্ণদ্বীপ, বাসানচর, সবকিছু মিলে হাতিয়া নদী ভাঙন এলাকা, এইদিকে আমাদের বিশেষ নজর রয়েছে, আমাদের অনেকগুলো প্রকল্পও রয়েছে। হাতিয়া উপজেলাকে রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার মেঘনা উপজেলায় গত 3 মাসে 4টি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নরদ শাহ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় 100 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। এ সময় নতুনদের হাতে দলীয় সদস্য পদ তুলে দেন এমপি হাসনাত আব্দুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে এবং পরিতাপের সাথে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে এই আস্থা নাই হয়ে যাবে। বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পাকিস্তান এডুকেশন এক্সপো। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কনফারেন্স কক্ষে সাবিপ্রবি ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। উপাচার্য ডক্টর সারওয়ার উদ্দিন চৌধুরী প্রভিসি সহ অতিথিরা পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময় কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হচ্ছে। এদিকে হামের টিকা সংক্রান্ত ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস সহ অন্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক রিট দায়ের করা হচ্ছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ নেন। এরপর 18 মাস সেই সরকার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সহ আরও অনেক কার্য সম্পাদন করে সেই উপদেষ্টা পরিষদ। তাদের সেই কর্মকাণ্ড নিয়ে এখন কিছুটা আলোচনা সমালোচনাও হচ্ছে। এমন প্রেক্ষাপটে তাদের সেই কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়। এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে, এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কী হবে,
কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছে। আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম যেটা, সেটাকে উনি বন্ধ করেছে শুধু প্রাইভেটের জন্য। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। হামের মতো টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন রিটকারী আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে দেখা করে 282 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে টেলিভিশন এডিটর কাউন্সিল টিইসি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী জানিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কমিশন গঠনের কথা ভাবছে সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সম্পাদক পরিষদের নেতারা দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। প্রথম আলো, নিউ এজ, দৈনিক ইনকিলাব ও মানবজমিন সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকরা অভিযুক্ত 282 জনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে ইংরেজি দৈনিকের 2 জন সম্পাদক বলেন, গণতান্ত্রিক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে তারা ঐক্যমতে পৌঁছেছেন। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্য সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্য আমরা সম্মত হয়েছি। 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে, তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়ে, এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মামলার বিষয়ে অধিকতর যাচাই বাছাইয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে নেতারা স্বাধীন গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি জানান। ফ্যাক্ট চেকিংটা যেন প্রপার হয়, ডাটাটা যেন প্রপার থাকে, ইনফরমেশনটা যেন সঠিক হয়, তাইলে আমাদের যারা ভিউয়ার্স বলি, আমাদের যে জনগণ বলি, তাদের কাছে আমরা সত্যতা প্রকাশ করতে পারি। বোর্ড না হওয়াটা যেমন একটা চ্যালেঞ্জ, যে এনি নিউজ এটা পাবলিক করার আগে তাকে 2টা ডেস্কে তাকে ফিল্টারিং এর মধ্যে যেতেই হবে। তথ্যমন্ত্রী তাদের দাবির বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।